এবার ঠিক কি করবে পাক, এটা দিয়ে শুরু করতে হচ্ছে আজ। তার কারণ ভারতবর্ষ ইতিমধ্যেই ক্রমাগত শক্তি প্রদর্শন করতে শুরু করেছে। একের পর এক বিভিন্ন বিষয় সামনে আসছে ভারতের পক্ষ থেকে পাককে অন্তত বেগে ফেলতে। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে ভারত সরাসরি ফ্রান্সের সঙ্গে চুক্তি করছে রাফেল নিয়ে। 63,000 কোটি টাকা ইতিমধ্যেই চুক্তির মূল দাম এসে দাঁড়িয়েছে। অর্থাৎ রাফেল নেবে ভারত, ফ্রান্সের পক্ষ থেকে এই রাফেল দেওয়া হচ্ছে ভারতকে। এবার প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি কেন এই রাফেল নেওয়া। দেখুন, আমরা যদি খুব ভালো করে ভৌগোলিক সীমাটা দেখি ভারতের, আপনারা দেখবেন একদিকে পাকিস্তান রয়েছে, অন্যদিকে বাংলাদেশ রয়েছে এবং তার ঠিক ওপরেই রয়েছে চায়না। অর্থাৎ এই পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, এই তিন দেশের ক্রমাগত রোশানলে পড়ার এক দায় স্বীকার করে, তারা নিজেরাও স্বীকার করে। এই তিন সুন্দর দেশ তারা কার্যত বারংবার এই দায় স্বীকার করে নেন যে ভারতকে তারা বেগে ফেলতে চায়। কিন্তু না, এ ভারত সুজলা সুফলা ভারত, এই ভারত বারংবার প্রমাণ করেছে তারা ওয়াকিবহল, তারা সব দিক থেকে শক্তি প্রদর্শন করতে জানে এবং শেষ বিন্দু অবধি লড়াই করতে জানে। আপনারা 1962 সাল দেখেছেন, 1993 সাল দেখেছেন, 1994 দেখেছেন, 1998 দেখেছেন, 1971 দেখেছেন, বিভিন্ন সময় দেখেছেন আপনারা। 1960 কার্যত যে বিষয় নিয়ে এত কথা হচ্ছে, 1960 সাল 19 সেপ্টেম্বর যে সিন্ধু জলবন্টন চুক্তির কথা বারংবার সামনে আসছে। কেন সামনে আসছে? তার কারণ ভারত তার শক্তি প্রদর্শন শুধুমাত্র হাতে নয়, ভাতেও করতে শুরু করেছে। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে ভারত সরাসরি পাকিস্তানকে রক্তচক্ষু দেখাতে শুরু করেছে। তার কারণ ভারতের মাটিতে এসে একদল বিচ্ছু মানুষ তারা কার্যত এলেন, এসে তাদের শক্তি প্রদর্শন করবার চেষ্টা করলেন কাপুরুষতার সঙ্গে। তারা মনে করলেন তারা সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু না, তাদের হাতে একটি AK-47 থাকতে পারে, তারা নিজেদেরকে অনেক বেশি বড় শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রমাণিত করবার চেষ্টা করতে পারে, কিন্তু না। এখন ঠিক যে মুহূর্তে আমি কথা বলছি, লাস্ট যে আপডেট আমাদের কাছে রয়েছে সে অনুসারে পাকিস্তান কিন্তু ধীরে ধীরে ব্যাকফুটে যেতে শুরু করেছে। তারা এখন বুঝতে পারছে ভুল করছেন তারা। এখন ঠিক এ জায়গায় লন্ডনে থেকে তারা নানান রকম হুমকি প্রদর্শন করতে পারেন, তারা নিউক্লিয়ার বোমার হুমকি দিতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কিছু আদেও শেষ অবধি গন্তব্য পাবে কি? শেষ অবধি গড়িমসি হয়ে পড়বে না তো? নিজেরাই নিজেদের জন্য গ্যারাকল কিংবা বুমেরাং হয়ে তাদের ওপর তাদের এই আস্থা বিশ্বাস পড়বে না তো? কেন বলছি? একদিকে সিন্ধু জলবন্টন চুক্তি, অন্যদিকে ইতিমধ্যেই আমদানি রপ্তানির ক্ষেত্রেও ভারত বড়সড় একটি স্টেপ নিয়েছে। আর ঠিক সেখান থেকেই 16টি জিনিসের ওপর কার্যত তারা আর আমদানি করতে পারবে না ভারত থেকে পাকিস্তানে। তাহলে ভারত মুখ্যম জায়গায় চাল দিতে শুরু করেছে। না, হাতে এখনো সেভাবে বাড়েনি, কিন্তু ভাতে মারতে শুরু করেছে। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এবার কি বলবে পাক? এবারও কি লড়াইয়ের কথা বলবে, নাকি বলবে অন্তত কিছুদিন আগে যা বলছিলেন যে তারা সমঝোতা চান? চায়না যতই সাহায্য করুক, কিন্তু মাথায় রাখবেন চায়নার থেকেও বড় বড় শক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যেমন লড়াই করতে জানে, ঠিক একই রকমভাবে অনেক শক্তিধর দেশ একত্রিত হয়ে বলতে শুরু করেছে ভারত তোমার সঙ্গে রয়েছে। ইসরায়েল বলতে শুরু করেছে, রাশিয়া বলতে শুরু করেছে, আমেরিকা বলতে শুরু করেছে। আর ঠিক এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে শেষ বেলায় জিতবে কে? আপনারাও জানেন, কিন্তু প্রশ্ন উঠছে, এ প্রশ্ন করার থেকেও বড় বিষয় যা সামনে আছে তা হলো পাকিস্তানের শেষ পরিণতি ঠিক কী হবে। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায়। ঘড়ি কাটা এখন 6:57 আর 6:57 মানে আপনারা জানেন শব্দের কাটাকাটি, শব্দের তেরে জব্দ হবে ইস্যু। আমি এক এক করে আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটি ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগেও রেখেছি, আবারও রাখছি। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। ফ্রান্সের সঙ্গে ভারতের ইতিমধ্যেই 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে। কার্যত কী বিষয় নিয়ে চুক্তি? রাফাল নিয়ে চুক্তি। এবং এই রাফাল সরাসরি ভারতে আসবে এবং একের পর এক এবার আরও অনেক সামরিক শক্তির দিক থেকে কিভাবে এগিয়ে আসছে ভারতবর্ষ সেটা প্রমাণিত হতে থাকবে। আর ঠিক এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে পাক কতটা এগিয়ে রয়েছে? আপনারা জানেন পাক এবং ভারতের মধ্যে সম্পর্ক যতই ভারত চেষ্টা করুক যে কোনো দেশের সঙ্গে শান্তি বজিয়ে রাখবে, পাকিস্তান তা চায় না। এই তো কিছুদিন আগেই, বিশেষ করে দুদিন আগে সরাসরি আমেরিকা থেকে ডোনাল্ড জে ট্রাম্প তিনি সরাসরি বলে বসলেন
টুইট হ্যান্ডেলে তিনি পোস্ট করলেন পাকিস্তানের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যা সত্যিই দেখার কথা নয় সেগুলো আমরা সামনে দেখেছি, যা ভারতবর্ষের ক্ষেত্রে সবসময় সবাই মনে করেছে যে ইচ্ছে করে ভারতকে ছোট করবার একটা চেষ্টা, কিন্তু তারা প্রসঙ্গক্রমে প্রতিবারই হার মেনেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এক সময়ের যিনি ইন্দিরা গান্ধী, সবাই আপনারা চেনেন, সেই ইন্দিরা গান্ধী মুতোর জবাব দিয়েছিলেন। 71-এ কার্যত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিলেন দুটো ভাগে ভাগ করে যে ভারত কতটা শক্তি প্রদর্শন করতে পারে। অপারেশন বিজয় থেকে শুরু করে অপারেশন সমুদ্রগুপ্ত এবং তার সঙ্গে সঙ্গে পুলওয়ামা অ্যাটাকের পর সার্জিক্যাল স্ট্রাইক এবং বিবিধ সারি রয়েছে এই অপারেশনের। একের পর এক যদি সামনে আনা যায়, 1990 সাল থেকে শুরু করে 1998 সাল, 71 সাল, প্রত্যেকটি জায়গাতে কংগ্রেস সরকার এবং তৎকালীন বিজেপি সরকার প্রত্যেকেই একের পর এক সপাটে চড় মেরেছে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান এসব চড় খেয়েও আবার কেন জানো ভারতের মাটিতেই চলে আসে। আমরা জানি না, হয়তো তারা ভুলতে চান না, হয়তো চড়ের মাত্রাটা বাড়াতে বাড়াতে একটা সময় গিয়ে তারা মনে করে যে এই চড়টা সয়ে যাবে, কিন্তু না, এবার চড় সয়ে যাবে না। এবার এখনো পর্যন্ত অনেকেই প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকেই অ্যাক্টিভ এবং অনেকেই বলছেন, চায়ের ঠিক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব জায়গায় এখন শুধুমাত্র পাকিস্তানকে ভারত ঠিক কী জবাব দিল, কতটা জবাব দিতে পারলো, এই বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যি আমরা এখনো পর্যন্ত পাকিস্তানকে কি কি জবাব দিয়েছি? দেখুন, সিন্ধু জলবন্টন চুক্তি তা যেমন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়ও কিন্তু সামনে আসছে, তা হলো ভারত সামরিক শক্তির দিক থেকে কতটা এগিয়ে তা প্রত্যেকে জানেন। এই সামরিক শক্তিতে বাড়তি ডিভিডেন্ড পেতে এবার ফ্রান্সের সঙ্গে সেই চুক্তি 63,000 কোটি টাকার চুক্তি, এবং এই চুক্তি সরাসরি পাকিস্তানের জন্য একটি বড় আশঙ্কা তৈরি করছে যে পাকিস্তান এবার ব্যাকফুটে শুধু নয়, একেবারে বেরিয়ে যেতে হবে আপনাদের। আপনারা বুঝতে পারবেন ভারতের সঙ্গে প্রতিবার লড়াই করার যে ইচ্ছে, অদম্য ইচ্ছে আপনারা রাখেন। ভারত অদম্য ইচ্ছে রাখে না কোনো দেশের সঙ্গে কোনো রকম শান্তি বিঘ্নিত হোক এমন কোনো পরিস্থিতি তৈরি করবার, কিন্তু যদি বারংবার আপনারা চেষ্টা করেন তাহলে তো ভারতকেও রক্তচক্ষু দেখাতে হবে, ঠিক যেটা করছে এখন ভারতবর্ষ। এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে বিভিন্ন বিষয় সামনে আসছে, তা হলো একদিকে এই রাফাল এবং তার সঙ্গে সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তির থেকে শুরু করে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক আপনারা জানেন, এবং তার সঙ্গে সঙ্গে সর্বদলীয় বৈঠক, 1 নয় 2 নয় 3 নয়, প্রত্যেকে একত্রিত হয়ে, প্রত্যেক বিরোধী শিবির একত্রিত হয়ে ইতিমধ্যেই কিন্তু বলতে শুরু করেছে ভারতের পাশে রয়েছে তারা, এবং এই মুহূর্তে কোনো রাজনীতি নয়। আর কোনো রাজনীতি নয় মানেই বুঝতে পারছেন যে এবার ইন্ডিয়া সরাসরি ইউনাইটেড হয়েছে, আর ইউনাইটেড মানেই আপনারা জানেন একবার একতা যদি শুরু হয় তাহলে সেই লড়াই লড়া অনেক বেশি সহজ। উল্টো দিকে যখন দেখা যায় যে পাকিস্তানে 1200 সেনা, তারা কার্যত ভয় পেয়ে বলছে এই লড়াই থেকে তারা সরে এসছে, তারা গণ ইস্তফা দিচ্ছে, তখন প্রশ্ন উঠছে পাকিস্তান শুধু ভয় পেয়েছে এমনটা নয়, তারা আশঙ্কা করছে এবার হারা জেতা তো পরের কথা, ফেস করব কি করে, ইন্ডিয়ার মতো দেশকে কি করে ফেস করবো। আজ এই সমস্ত বিষয় নিয়েই আরও আলোচনা প্রসঙ্গে চলতে থাকবে আমাদের কথা। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একটু আলোচনা করবো এই মুহূর্তে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সার্ব রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আলীবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আলীবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশেষ করে গণমাধ্যমে বিভিন্ন জায়গায় যখন আমরা লাইভ কমেন্ট পড়ছি, তখনও আমরা দেখছি সাধারণ মানুষ তারা বলছেন ভারত এখনো পর্যন্ত কি জবাব দিল, এখনো পর্যন্ত কেন ভারত জবাব দিচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষ না, এবার আস্তে আস্তে তাদের নার্ভ, তাদের স্নায়ুযুদ্ধ যে বাড়তে শুরু করেছে সেটা বোঝা যাচ্ছে তাদের মধ্যে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে সত্যিই ভারত কি কি করেছে? আমরা তো রেখেছি আমাদের মতো করে যা আমাদের সামনে আপডেট এসছে, কিন্তু কেন্দ্রে আপনারা রয়েছেন, স্পেশাল কি মেসেজ দেবেন? হ্যালো, আলীবাবু শোনা যাচ্ছে? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, শোনা যাচ্ছে? স্পষ্ট বলুন। বলছি অঞ্জন বাবু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যালো,
হ্যাঁ, আলিবাবু শোনা যাচ্ছে, বলুন। একেবারে তাই, যান্ত্রিক কিছু গোলযোগ ঘটেছে। আমরা অবশ্যই আবারও আলিবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিগুলো আপনাদের সামনে রাখছি অত্যন্ত প্রাসঙ্গিক ছবি, এবং কেন এই ছবি আমরা দেখাচ্ছি সেটাও আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। তেজাস আপনারা জানেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন সামরিক শক্তির দিক থেকে কীভাবে ভারত এগিয়ে রয়েছে আপনারা জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সামরিক শক্তির দিক থেকে এগিয়ে থেকেও কতগুলো প্রশ্ন কিন্তু এখনও দানা বাঁধছে, যা আমাদের অন্তত ভেতরে, অন্তত ভারতের ভেতরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। তার কারণ ইতিমধ্যে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসী জানতে চাইছে ভারত কি করছে। আপনাদের জানিয়ে রাখবো 22 তারিখ যখন এই ঘটনা ঘটছে, 23 তারিখ কার্যত ভারত অ্যাকশন মোডে চলে যায় এবং একের পর এক অ্যাকশন নিতে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে জওয়ান, আমাদের এক গর্বের জওয়ান, তিনি শহীদ হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে একজন জওয়ান, আমাদের গর্বের জওয়ান, যাকে আটকে রাখা হয়েছে পাকিস্তানের রেঞ্জার্স অফিসারদের পক্ষ থেকে, তাকে আটকে রাখা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে তাদের বলা ভালো। আর ঠিক এখন এই পর্যায়ে দাঁড়িয়ে সরাসরি পাকিস্তানকে এই জওয়ান, যিনি আমাদের গর্ব, তার বাড়ির লোক সরাসরি পাকিস্তানকে বলছে পাকিস্তান ফিরিয়ে দিন, আমাদের সেনাকে, আমাদের জওয়ানকে, আমাদের পরিবারের লোককে ফিরিয়ে দিন। 6 দিন হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঠিক কী স্টেপ নেওয়া হয়েছে তাকে ফিরিয়ে আনার জন্য এখনও পর্যন্ত সত্যিই সেইভাবে কোনো কিছু সামনে আসেনি। তাই প্রশ্ন ওটা অত্যন্ত স্বাভাবিক, কি হচ্ছে, আমরা কি জানতে পারবো পরবর্তীকালে। কিন্তু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মীদের ইতিমধ্যে সরাসরি মেসেজ দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিংয়ের পক্ষ থেকে যে আমরা কোনো রকম লাইভ যুদ্ধের ব্যাপারে আপনাদের আপডেট দিতে পারবো না, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনাদের সামনে সেই সব আপডেট রাখার চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে আপনারা একটি বিষয় পরিষ্কার হতে পারবেন, তা হলো ভারত কিভাবে চাটি মারছে। সেই চাটির প্রসেস হয়তো আমরা নাও দেখাতে পারি, তার কারণ সেটা অন্তত ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেখাবো না। কিন্তু প্রশ্ন উঠবে কিভাবে এই কাজ করছে এবং অন্তিম লগ্নে ভারত পাকিস্তানকে কত জোরে চট্টা মেরেছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, পরিষ্কার হবে আপনাদের থেকে। আর ঠিক সেখানে সিন্ধু জলবন্টন চুক্তি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, এবং আরও কিছু ভিজুয়াল নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু চোখ কান খোলা রাখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসীর জন্য মেসেজ দেব, চোখ কান খোলা রাখুন, কিছু তো হচ্ছে, বড় কিছু হচ্ছে, পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য বড় কিছু চলছে। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয়া সুস্মিতা বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, রয়েছেন আমাদের সঙ্গে আলিবাবুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি। আমি এই মুহূর্তে আলিবাবুর থেকেই জানার চেষ্টা করব কি স্টেপ নেওয়া হচ্ছে। অনেক দিন হয়ে গিয়েছে, 7 দিন হয়ে গিয়েছে, কি কি স্টেপ নেওয়া হলো? দেখুন, স্টেপ নেওয়ার ক্ষেত্রে তো পরিষ্কার করে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। সরকার ইতিমধ্যেই অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন, ভারত সরকার। আমরা সিন্ধু জল যে চুক্তি সেটা আমরা বাতিল করেছি। পাকিস্তানিদের যারা ভারতবর্ষের মধ্যে রয়েছে তাদেরকে বলা হয়েছে আপনারা খুব তুরন্ত বেরিয়ে যাবে, নিশ্চয়ই আজকে তার সময়সীমা আছে। সমস্ত পাকিস্তানিরা বেরিয়ে যাবে আশা করি। এবং একই সঙ্গে আপনার ওয়াঘা যে সীমান্ত সেটাও বন্ধ করে দেওয়া হয়, আটারি ওয়াঘা সীমান্ত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আপনার আমাদের যে প্রস্তুতি, যেটা তিন সেনাবাহিনীর, আপনার স্থল, জল এবং নৌবাহিনী, তাদেরকেও অলরেডি মহড়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং সার্বিকভাবে মানে এই পহেলগাঁও কাণ্ডেরকে কেন্দ্র করে যে সারা ভারতবর্ষ জুড়ে যে এই মুহূর্তে দেশপ্রেমের উপরে যে একটা মানে উদ্দীপনা চলছে, এবং দেশপ্রেম যে জাগরিত হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের, সেই জন্য ভারত সরকার নিশ্চয়ই একটা পজিটিভ কিছু ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা জানেন ইতিমধ্যে রাফাল নিয়ে আমাদের একটা চুক্তি হয়েছে, আমাদের আজকেই সেই চুক্তিটা হলো। সেই চুক্তিতে ইতিমধ্যেই প্রায় 26টি রাফাল আমাদের ভারতবর্ষের সঙ্গে চুক্তি হবে ফ্রান্সের সঙ্গে, আমরা নতুন করে পাবো। এর আগে আমাদের সব মিলে এখন 62টি রাফাল আছে, এবং তার সঙ্গে 63,000 কোটি টাকার একটা চুক্তি হয়েছে। এবং সেই রাফাল আমরা এবারে নৌবাহিনীতে সেটা আমরা প্রয়োগ করব। নৌবাহিনীর INS বিক্রান্ত এবং আর বিক্রমাদিত্য, এই ওনাদের এর থেকে আমরা ব্যবহার করতে পারবো আর কি।
স্বাভাবিক কারণে সামরিক দিক থেকে সর্বদিক থেকে ভারত যথেষ্ট শক্তিশালী না, ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম শক্তিশালী রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আমরা পরিগণিত। স্বাভাবিক কারণে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মোকাবিলা আমরা চ্যালেঞ্জ আমরা নিতে পারি। বুঝতে কিন্তু পারছি আলিবাবু, যে কিন্তু প্রশ্ন বিষয়টা হচ্ছে আমরা যেটা বলতে একটা চাই, বিষয় এখানে আমাদের খুব দল গুরুত্বপূর্ণ, আমাদের তা হলো দেশের সামরিক যারা শক্তির দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি তার বলার অবকাশ রাখে না, আমরা বিশ্বাস করি ভারত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আলিবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে পিকে সিং, যিনি কার্যত আমাদের দেশের গর্ব, আমাদের জওয়ান, তিনি এখনও পাকিস্তানের বুকেই রয়েছে, 6 দিন হয়ে গেল, তার সম্বন্ধে আমরা কোনো আপডেট পাচ্ছি না। সে বিষয়ে কেন কথা হচ্ছে না? এটা একজন স্ত্রী নিশ্চয়ই অন্তঃসত্ত্বা পররাষ্ট্র রয়েছেন, দপ্তরের বিষয় তিনি আছে। তিনি 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 অঞ্জনবাবু, প্রচন্ড এটা পররাষ্ট্র চিন্তিত আলিবাবু। দপ্তরের বিষয় আছে। হ্যাঁ, এটা পররাষ্ট্র দপ্তরের বিষয় আছে, এরা বিদেশ মন্ত্রী পর্যায়ের আছে। নিশ্চয়ই আলোচনা চলছে, সেটা আমি এখান থেকে বলতে পারবো না। আমার দলের সর্বভারতীয় মুখপাত্র যারা রয়েছেন তারা এই ব্যাপারে বলবে, এটা টপ সিক্রেট আছে। বেশ বেশ, আমি সুস্মিতাদির কাছে যাবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই প্রশ্নটা আলিবাবুকে করলাম। নিশ্চয়ই যারা দর্শক তারা বুঝতে পেরেছেন যে কতটা টাইট সিকিউরিটি রয়েছে ভারতের ক্ষেত্রে। এক একটি মেসেজ কোনোভাবেই আমরা সবার সামনে সর্বসমক্ষে হয়তো ফ্ল্যাশ করে উঠতে পারছি না, কিন্তু একটা বিষয় আলিবাবু একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে প্রসেস চলছে, এমনটা নয় যে আশা হত হওয়ার মতো কোনো বিষয়, আমরা ফিরিয়ে আনবোই আমাদের জওয়ানকে। এবং শুধু তাই নয়, চোরের মতো যারা নিয়ে চলে গেলেন জওয়ানদের এবং কিডন্যাপ করতে হলো দেউলিয়া পাকিস্তানকে, তাকে মুতোর জবাব দেওয়া হবে। আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, প্রথমত বলি, আলী সাহেব বহু দীর্ঘদিনের প্যানেলিস্ট, ওনার সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক, কিন্তু আলী সাহেবের দুটো কথাকে আমি না কেটে পারছি না। একটা একটু উনি ভুল করে ফেলেছেন, ওই তিনটে বাহিনী বলতে গিয়ে জল, স্থল আর মানে আপনি বলেছেন যে আকাশ, নৌবাহিনী, তাই না, জল, স্থল, বায়ু, এই তিনটে বাহিনী। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে বললেন যে রাফায়েল কেনা হওয়ার জন্য যে চুক্তি হয়েছে, রাফায়েল কেনা হয়নি। রাফায়েল কেনার জন্য চুক্তি হয়েছে, সেই রাফায়েল তারা ডেলিভারি দেবে হচ্ছে 2028-এ, এবং 2030-এ টোটাল ট্রেনিং দিয়ে টোটাল মানে রেডি হবে 2030-এ গিয়ে, এবং সেদিনকে গিয়ে আমাদের নাম্বার অফ রাফেল গিয়ে দাঁড়াবে হচ্ছে 62। আজকের দিনে রাফেল আমাদের 62 না, আজকের দিনে রাফেল আমাদের 36। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন, এখন ভারতবর্ষের যা পরিস্থিতি এবং ভারতবর্ষের এখন মোকাবিলা করার সময়, এখন আর ভারতবর্ষের ওই সার্জিক্যাল স্ট্রাইক করার সময় না, এখন ভারতবর্ষকে দেখিয়ে দেওয়ার সময় যে আমরা লড়াই করতে জানি, আমরা মুহূর্তর জবাব দিতে জানি। আমাদের যে 26 জন টুরিস্ট মারা গেছেন এবং আমাদের যে সেনাবাহিনীরা তাদের আত্মবলিদান দিচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা সেই জায়গাটা যদি করতে না পারি, আমরা যদি লড়াইটা না দিই, তাহলে তারা আমাদের ভাববে আমরা ভীতু, আমরা ভয় পেয়ে গেছি, আমরা কাভার্ড। কারণ আগেও বাংলাদেশে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূস সরকার, একটা ইন্টারিম সরকার, সেই ইন্টারিম সরকার আমাদের যেভাবে একের পর এক তাদের নেতারা এবং তাদের মানে দেশের মানে যিনি প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট বলবো না, মানে সেই মানে ইন্টারিম সরকারের প্রেসিডেন্ট, সেই ইন্টারিম সরকারের প্রেসিডেন্ট ইউনূস যেভাবে আমাদেরকে শাসিয়েছেন বারংবার, এবং আমার মনে হয় সেদিনকে আমাদের জবাব দেওয়াটা উচিত ছিল সঠিকভাবে। কারণ বাংলাদেশকে যদি মনে করে ভারতবর্ষ 1 সেকেন্ডে চুটকি দিয়ে বাজিয়ে ভারত শিক্ষা দিয়ে দিতে পারে, ভারতবর্ষের কাছে বাংলাদেশকে সাহায্য করার কোনো একটা কঠিন সাধ্য ব্যাপার ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন, পররাষ্ট্র নীতি এবং কূটনৈতিক যে নীতিগুলো আমাদের নিতে হয়, সেই জায়গায় অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে, আমরাও বুঝি। কারণ আমরা, আপনারা বলেন না আমরা 60 বছরে কি করেছি, আমরা 60 বছরে ভারতবর্ষে যা করে গেছি তার উপরেই দাঁড়িয়ে আপনারা এখন সাম্রাজ্য চালাচ্ছেন। তা আমরা 60 বছর দেশ চালিয়েছি, আমরা জানি যে অনেক রকম বাইন্ডিংস সেখানে থেকে থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে পাকিস্তান এবং চায়না বাংলাদেশকে সাপোর্ট করছিল,
সে সময় যদি আমরা বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো পিওকে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা রয়েছে, এই সময় যদি আমরা যুদ্ধ করে সেটাকেও আমাদের হস্তগত করতে পারি, কারণ পাকিস্তান যদি যুদ্ধ করে 6 দিনের 5 দিন থেকে 6 দিনের মধ্যে পাকিস্তানের যুদ্ধ শেষ হয়ে যাবে। পাকিস্তানের সামরিক শক্তি যা আছে, স্ট্রেংথ যা আছে। আর আমরা যদি যুদ্ধ করি, আমরা লাগাতার 35 দিন যুদ্ধ করতে পারবো। আমাদের ভারতীয় স্ট্রেংথ যা আছে, সামরিক শক্তি, নৌবাহিনী সব সব মিলে আমাদের যে স্ট্রেংথ আমরা রয়েছে, আমাদের যে মিসাইল রয়েছে, আমাদের যে পরমাণু রয়েছে, আমাদের যে সমস্ত এয়ারক্রাফট রয়েছে, যে সমস্ত সাবমেরিন রয়েছে, তাদের কাছে পাকিস্তান কোনো ফ্যাক্টর না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই জায়গায় ভারতবর্ষকে যদি রুখে না আমরা দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং কূটনৈতিক পরিস্থিতি এবং পররাষ্ট্র নীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেখানে ভাববার জায়গা রয়েছে। যেখানে আমরা দেখেছি, আমার সত্যি খুব খারাপ লাগছে আজকের দিনে দাঁড়িয়ে বলতে, কারণ যেখানে আমার দলনেতা রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছেন সরকার যা ডিসিশন নেবে আমরা তার সাথে আছি, এবং আমরা মনে করি দেশের স্বার্থে, দেশের নিরাপদের জন্য, দেশ যাতে সুরক্ষিত থাকে, নিরাপদের জন্য প্রত্যেকটা দল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা একসাথে লড়াই করব। সেখানে আমরা কোনো ভেদাভেদ রাখবো না। সেখানে সেই লড়াইতে প্রধানমন্ত্রী যে লড়াই লড়বে, রাহুল গান্ধীও তার সাথে থাকবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাও বলতে লজ্জা করছে যে আজকে আমরা দেখেছি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে বোধহয় যে আমেরিকার সিনেটে দাঁড়িয়ে গিয়ে বলেছে ইস বার ট্রাম্প কি সরকার, এরকম ধরনের কোন উক্তি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী বৈদেশিক কোন নীতির ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করেছে বলে আমাদের মনে হয় না। তাই এই যে ওনার নতুন অ্যাপ্লাইড রাজনীতি, এই অ্যাপ্লাইড রাজনীতিতে আমি বলবো, আমরা ট্রাম্পকে কি দেখলাম, ট্রাম্প বললেন বাংলাদেশও তাদের বন্ধু, আবার ভারতবর্ষ তাদের বন্ধু। তারা যে কূটনৈতিক চালটা চালছে, সেই কূটনৈতিক চালে তারা কোন দিকে দাঁড়াবে সেটা কিন্তু একটু বেশ প্রশ্নবোধক চিহ্নের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। এখানে রাশিয়া ফ্যাক্টর আছে, এখানে চীন ফ্যাক্টর আছে, কে কোন ভাবে আমাদের সহায়তা করবে, কে আমাদের পক্ষে থাকবে, কারা আমাদের বিপক্ষে থাকবে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত আজকে যে কথা বলছিল পিকে ইয়ের কথা, আজকে যিনি যার স্ত্রী অন্তঃসত্ত্বা, আজকে 6 দিন ধরে আজকে পাকিস্তানি জঙ্গিদের হাতে তিনি বন্দী রয়েছেন। আজকে এখনো পর্যন্ত তার কোনো খবর মিলছে না। আজকে আমাদের দুঃখ লেগেছিল যেদিনকে আজকে আমরা দেখেছিলাম এয়ারপোর্টে আমাদের সেনাবাহিনী প্রাণ হারিয়ে যখন এসছিলেন ঝন্টু আলী শেখ, সেই ঝন্টু আলী শেখের ধর্মটা কত বড় আমি জানি না, তার পরিচয়টা তার সবচেয়ে বড়, তিনি আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর একজন, এবং ভারতবর্ষকে সুরক্ষিত করতে, নিরাপদ করতে গিয়ে তিনি তার প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই ঝন্টু আলী শেখকে লাস্ট সম্মান জানাতে পর্যন্ত আলী সাহেবদের দলের কোনো লোকেরা গিয়ে পৌঁছায়নি। এই সাম্প্রদায়িক বিভেদটা এই সময় আমার মনে হয় আমাদের করার সময় না। আমাদের করার সময় এখন ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের লড়াই করে আমাদের বুঝে নেওয়া দরকার যে আমরা ভারতবর্ষ, যেটা 71-এ ইন্দিরা গান্ধী বুঝিয়ে দিয়েছিলেন, কোমরটা ভেঙে দিয়েছিলেন পাকিস্তানের, বাংলাদেশকে সেই সময় আলাদা করে দিয়ে। আজকে যদি বালুচিস্তানকে আমরা সেটা করতে পারি, তাহলে আমার মনে হয় পাকিস্তানের এর থেকে বড় শাস্তি আর হবে না। অলরেডি ইন্ডাস্ট্রিটি যে ক্যান্সেল হচ্ছে, তাই নিয়ে তাদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। বিলাবল ভুট্টো যেভাবে ওয়ান করছে আমাদের বারে বারে, আমরা বারে বারে দেখছি বিলাবল ভুট্টো ওয়ান করছেন আমাদের, এবং তাতে আমাদের কোনো কিছু আসে যায় না, আমাদের যত খুশি ওয়ান করুক। কিন্তু আজকে এই যে ইন্ডাসের কিন্তু সোর্সটা মনে রাখতে হবে, ইন্ডাসের সোর্সটা হচ্ছে টিবেট। এবার সেই জায়গা থেকে কতটা আমরা সেটা সাকসেসফুল হব সেটাও ভাববার বিষয় আছে। কারণ আমরা জানি পাকিস্তানের এগ্রিকালচার যেমন 40% ইন্ডাসের জলের উপর নির্ভর করে, তেমন 80% তাদের ইকোনমি নির্ভর করে কিন্তু এই ইন্ডাসের উপরে, এবং জিডিপি 25% নির্ভর করে ইন্ডাসের উপরে। ঝিলামের জল যে আমরা ছেড়েছি, সেই জল ছেড়েও
আমরা কতদূর কত কিউসেক জল, হাজার টন কিউসেক জল ছাড়তে পারবো, সেটাও কিন্তু আমাদের একটা ব্যাপার আছে। তার কারণ আমাদেরও একটা কিন্তু মার্জিনাল একটা জায়গা আছে, যে রাবি, সতলেজ আর বিয়াস, এই তিনটে নদের জল আমরা ব্যবহার করতে পারবো। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভৌগোলিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা কতটা মোকাবিলা করতে পারবো কূটনৈতিকভাবে, সেই জায়গাটা ভাববার জায়গা। সেই জন্য আমার মনে হয় আমাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা পাকিস্তানের সাথে আজকে যদি লড়াই না করি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা সংকটের অবস্থায় পড়বো। এবং শুধু সংকট না, আমাদের অস্তিত্বে একটা বড় প্রশ্ন থেকে যাবে। কারণ ভারতবর্ষ কিন্তু এত দুর্বল নয়। ভারতবর্ষ যদি মনে করে যেমন এক সেকেন্ডে, এক চুটকিতে, যেমন এক চুটকিতে যেমন বাংলাদেশকে শেষ করে দিতে পারে, যেমন 5 মিনিট, একটা চুটকি দিয়ে 5 মিনিটে পাকিস্তানকে খতম করতে পারে। একেবারে তাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন, আমাদের স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ড্রাইভ টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আজও শব্দের তীরে জব্দ হবে ইস্যু, তার কারণ ইতিমধ্যে আপনাদের সামনে এক একটি বিষয় রাখছি, যেখানে একের পর এক আপনারা বুঝতে পারছেন যে ঠিক কিভাবে ভারত পাকিস্তানের সঙ্গে লড়াই করলে পরে ভারত পাকিস্তানকে চড় দিতে পারে, সজোরে সপাটে। আমি ঠিক এখানেই সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, যেখানে কংগ্রেস মানে আমরা জেনে এসেছি শান্তির বার্তা, শান্তি, শুধুমাত্র কোনোভাবে যেন কোনো জায়গায় কোনো দেশের সঙ্গে অশান্তি বিঘ্নিত না হয়, সেই শান্তি বজিয়ে রাখার অর্থ হচ্ছে কংগ্রেস। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে সেই কংগ্রেসকেই একেবারে রণংদেহী মুডেও দেখা গিয়েছে। এবার সুস্মিতাদিও সেই একই রকম বার্তাই দিচ্ছেন। অর্থাৎ 71-এর সময় ইন্দিরা গান্ধী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতবর্ষের, তিনি যেভাবে লড়াইটা দিয়েছিলেন, আজ কি কোনো কারণে আমাদের এই বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেভাবে দিতে পারছেন না, যার জন্যই কি এত তাপোত্তাপ বাড়ছে ভারতবর্ষে? দেখো, আমি আগেও বলেছি তোমার শোতে যে ইন্দিরা গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী, এদের রাজনৈতিক দূরদর্শিতা, সে নিয়ে কোনো সংশয় নেই। এবার ভাবতে হবে যে যেখান থেকে পাকিস্তান তৈরি হয়েছিল তার প্রেক্ষাপট একদমই আলাদা ছিল অঞ্জন, কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, সেখানে এটা তোমাকে মানতে হবে যে আরব দেশগুলির সঙ্গে ভারতবর্ষের যে নৈকট্য বা যে বাণিজ্যিক সম্পর্ক, সেক্ষেত্রে সেটা হয়তো মোদিকে ক্রেডিট দিতেই হয়। কিন্তু তুমি যদি বলো যে এই যুদ্ধ বিমান ফ্রান্স থেকে এত টাকা দিয়ে কেনা, এবং তারপর নিশ্চিতভাবে আমাদের সামরিক ক্ষেত্রে আরও শক্তিশালী হবে, কারণ আমাদের 75 মিলিয়নের ওপরে যদি বলো, যেখানে পাকিস্তানের সেখান থেকে অনেকটা বেশি আমাদের সামরিক ক্ষেত্রে খরচ, সেখানে দাঁড়িয়ে এই যে 2 আসন বিশিষ্ট রাফায়েল জেট বিমান কিনছে, এবং সঙ্গে এক আসন বিশিষ্ট বোধহয়, আমি যেটুকু জানি সেটা হচ্ছে 26টি রাফাল এম যুদ্ধ বিমান কিনবে প্রতিরক্ষা দপ্তর। এবং সেখানে হচ্ছে মূলত দেখা যাচ্ছে 2031-এর মধ্যে তারা এটা হচ্ছে ভারত সরকারকে দেবে। এটা হয়তো নিশ্চিতভাবে, কারণ সেনাবাহিনী বা নৌবাহিনীর ক্ষেত্রে এইটা যদি যুক্ত হয় এই পালকটি, তাহলে কিন্তু উত্তাল সমুদ্রে সেখানে কিন্তু অনেক সহজে আমাদের কিন্তু এই যারা নৌবহর থেকে এই যে যুদ্ধ বিমানগুলোর দ্বারা আমাদের যারা শত্রু, তাদেরকে কিন্তু অনেক কুপঘাত করা যাবে। সেই জায়গা থেকে কয়েকটি জায়গা আমি একটু বলছি, যেমন হচ্ছে তোমার হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর মধ্যে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে, যেগুলো হচ্ছে রাফাল এমজেড চলে বলে বিমান বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়বে। নেভি চিফ অ্যাডমিরাল অলরেডি এটা বলেছেন। আরেকটি জায়গা, যেই জায়গাটা আমি একটু আলোকপাত করতে চাইছি, যে বিশেষজ্ঞরা যেটা বলছেন, নৌবাহিনীর জন্য এই মুহূর্তে রাফাল এমজেড বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। বর্তমানে শুধু ফ্রান্সের নৌবাহিনী এই জেট ব্যবহার করে। সুতরাং এতে রয়েছে সাফরান গ্রুপের উন্নত ল্যান্ডিং গিয়ার, এবং সঙ্গে রয়েছে ফোল্ডিং উইংস, শক্তিশালী আন্ডার কারেজ, ডেক ল্যান্ডিং, এবং হচ্ছে টেল হপের মতো অতি আধুনিক সব ফিচার। এই জায়গাতে অঞ্জন কিন্তু এই ফিচারগুলো যখন সমুদ্র উত্তাল থাকবে, তখনও কিন্তু যে কোনো ধরনের মিশনে ভারতবর্ষের সামরিক বাহিনী, নৌবাহিনী সামগ্রিকভাবে যেতে পারবে। সুতরাং দেখো, একদিকে তো মানছি যে সামরিক ক্ষেত্রে ব্যয়ভার বাড়ছে, কিন্তু এটাও ঘটনা যে আমরা যখন অটল বিহারী বাজপেয়ী বা ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় সামরিক নৌবহরে এতটা বড় না থাকলো ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধীর কিন্তু বিচক্ষণতা, ব্যক্তিত্ব এবং দৃঢ়চেতা মনোভাব
সেটা কিন্তু বাংলাদেশ তৈরি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। সেই জায়গায় কিন্তু মোদিকে আমরা সেই জায়গায় দেখতে চাই, কারণ যেটা তুমি দেখো যে যাদের মৃত্যু হয়েছে তারা আমাদের সহনাগরিক। এবার শুধুমাত্র এই বিমান কিনবো, এই বিমান কিনে আমার সামরিক ক্ষেত্রে আরও বেশি উন্নত হব, এটা আমার টার্গেট নিশ্চিত, কিন্তু তাদের কিন্তু একটা বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে। সেই বার্তাটা হয়তো অনেক চিন্তা ভাবনার বিষয় রয়েছে, কূটনৈতিক সম্পর্কের বিষয় রয়েছে। একটু আগে সুস্মিতাদি বলছিল যে সিন্ধু নদের ওপর কিন্তু পাকিস্তান নির্ভরশীল, ওদের করাচি, মুলতান, লাহোর, ওদের ভুট্টা, আলু, ধান সব চাষ, তাদের কিন্তু অনেক বড় প্রভাবিত হবে তারা। এবং আরেকটা জায়গায় দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু রয়েছে, যেটা কিন্তু প্রভাবিত হবে এই যদি সিন্ধু নদের জল পাকিস্তানকে মানে যেটা ওরা পাচ্ছিল 80% অবরুদ্ধ করে দেওয়া, হ্যাঁ, সেই জায়গাতে কিন্তু কূটনৈতিক দারুণ একটা চাল ভারতবর্ষ দিয়েছে। বাংলাদেশ যতই বলুক না কেন যে এটা একটা ইনহিউম্যান সিদ্ধান্ত, মানে আমি বাংলাদেশের সামগ্রিক অধিবাসীদের বলছি, তাদেরকে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখছি চিৎকার করতে, কিন্তু সার্বিকভাবে কিন্তু এটা কিন্তু দেখো কার্গিল যুদ্ধ এবং ভারত চীন যুদ্ধ, কোনো সময় ভারত পাকিস্তান যুদ্ধ কখনোই কিন্তু এই চুক্তি বাতিল হয়নি। কিন্তু 1960 সালে 19 সেপ্টেম্বর একবার চালু হয়েছে, তা এতদিন ধরে বিস্তরভাবে একই জায়গায় বহাল ছিল। সেই জায়গাতেই যখন ব্রেক করছে তখনই তো প্রশ্ন আসতে শুরু করছে, নিশ্চয়ই এবার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। একদম। এবং এটা কিন্তু ঘটনা দেখো, আমি আবারও বলছি, সামরিক ক্ষেত্রে কে কত বেশি অর্থ ব্যয় করবে এটা তো প্রতিযোগিতার বিষয় রয়েছে। এবার পাকিস্তান কি করে সেটাও কিন্তু দেখার। পাকিস্তান কিন্তু রুজি রোজগার, পেটের মানে ক্ষুণ্ণবৃত্তি কিভাবে সাধারণ মানুষকে কোনোভাবে রোজগারের জায়গা দেবে, পাকিস্তান এই নিয়ে একটুকু ভাবে না। ওদের আসিফ মনিকে দেখলেই তুমি বুঝতে পারবে, এবং যেটা বাজোয়া ছিলেন তিনিও সেইভাবেই করেছেন। সুতরাং সেনাবাহিনীর ক্ষেত্রে বা সার্বিকভাবে সামরিক ক্ষেত্রে তারা 75 মিলিয়নের খুব বেশি কিন্তু ব্যয় করতে গেলে ওদের আর্থিক যে অবস্থা যে জায়গায় পৌঁছবে অঞ্জন, তখন কিন্তু পাকিস্তানকে আর্থিক মানে সেই একদম পেছনের দিকে চলে যাওয়ার অবস্থা হবে। মানে তখন কি বলতো, ক্ষুধা এবং সঙ্গে একদিকে যুদ্ধ, একদিকে ক্ষুধা। এবার ক্ষুধা নিবৃত্তি করবে সরকার না যুদ্ধ বিমান কিনবে, সেটা দেখার। একেবারে তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ঠিক এখানেই আমার মনে পড়ে যাচ্ছে, আপনাদের সামনে কিছুক্ষণ আগে আপডেট দিলাম যেখানে 1200 জন সেনা জওয়ান পাকিস্তানের ইতিমধ্যেই গণ ইস্তফা দিয়েছেন এবং তারা বলছেন, সরাসরি সেনা প্রধানের দিকে আঙুল তুলে বলছেন তিনি করাপ্টেড। চিন্তা করে দেখুন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় যখন এতটা জল ঘোলা, তারা দেশের সঙ্গে কি করে লড়াই করবেন, ভারতের সঙ্গে কি করে লড়াই করবেন, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। যদিও বা ভারত ইতিমধ্যেই আপনারা জানেন নৌবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পর্যন্ত পোস্ট করে দেওয়া হয়েছে উই আর রেডি। আমি ঠিক এখানেই সরাসরি চলে যাব আলীবাবুর কাছে। আলীবাবু, উই আর রেডি বলছে নৌসেনা, কিন্তু প্রসঙ্গক্রমে বারংবার আমি একই জায়গায় আমাকে প্রশ্ন করতে হচ্ছে, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এখন প্রশ্ন করতে শুরু হয়েছে যে ভারত এই 7 দিন ধরে পাকিস্তানকে ঠিক কি জবাব দিল, ওই অন্তত হাতে নয় ভাতে মারার যে তত্ত্ব বারবার সামনে আসছে সেটা বাদ দিয়ে। আলীবাবু। অঞ্জনবাবু, একটা বিষয় বলি, যে কৃষক সমাজ, আমাদের কৃষক ভাইরা, তারা যে এই যে বর্ষাকালীন সময়ে দেখবেন যে ওদের যে আল বলে একটা বিষয় থাকে, কৃষকের জমিতে আল থাকে, আলটা বাঁধে। কেন বাঁধে? আলটা বাঁধে হচ্ছে জল ধরে রাখার জন্য, তাহলে ওই জমিতে ফসলটা ভালো হবে। তো এরকম আমাদের ভারত সরকার, আমরা এখন চতুর্পাশে আমরা আল বাঁধা শুরু করেছি, আর তার অ্যাকশন নেব বলে সামনে, তার ফসলটা পাবো বলে। স্বাভাবিক কারণে একটু ওয়েট করুন, এখানে চটজলদির বিষয় নেই, তড়িঘড়ি সিদ্ধান্ত কোনো বিষয় নেই, সময়ে কথা বলবে। আপনারা দেখেছেন প্রতিদিন কিছু না কিছু ডেভেলপ হচ্ছে, ভারত সরকার ডেভেলপ করছে, আর এই ডেভেলপমেন্টের খবরে পাকিস্তান অলরেডি কুপকাত হয়ে গেছে। আপনার কথা অনুযায়ী 1200 সেনা অলরেডি তারা নিখোঁজ হয়ে গেছে। সত্যি কথা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আপনাদের সামনে। এই যে বিষয়টা, এটাও ভারতবর্ষের একটা কূটনৈতিক জয় হয়ে গেল, যে মানে শুরুতেই মানে ফার্স্ট বিগান অ্যাট হোম, এই বিষয়টা আমরা জয়ী হয়ে যাচ্ছি, মানে ওয়েল বিগান অ্যাট হোম, মানে বিষয় গিয়ে দাঁড়িয়েছে। তা সেই জায়গায় আমরা বলতে যাচ্ছি যে ভারত সরকার নিশ্চিত রূপে ভারতবাসীর যে আবেগ, ভারতবাসীর যে আবেদন, ভারতবাসীর যে চিন্তাধারা, ভারতবাসীর যে মোটিভ, নিশ্চিত ভারত সরকার চিন্তা ভাবনা করছে এবং সেই দিকে এগোচ্ছে। সুস্মিতাদি যে কথাটা বলছেন,
মানে পক্ষে বলে আবার বিপক্ষের রাস্তায় যায়, আবার একটু ফোড়ন কাটা, কিন্তু পরন্তু করা, এই কথাগুলো বলতে বলতেই তো আমাদের দেশের এই অবস্থা 78 বছর ধরে এই রয়েছে। আজকে মোদী সরকার সারা বিশ্ব জুড়ে কোথায় 11 নম্বর, কোথায় আমরা আজকে 4 নম্বরে এসে দাঁড়িয়েছি। কেন হলো? ভারতবর্ষের বিভিন্ন সাইকে কল্পনা করতে হবে, যে কথাটা সুকান্ত বাবু বললো যে আরব দুনিয়াগুলোর সঙ্গে ভারতবর্ষের এই এত দিনের একটা দীর্ঘদিন পরে থাকা পেন্ডিং বিষয়, সেটা কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি। আজকে আরব কিন্তু ভারতবর্ষের পাশে এসে দাঁড়ানোর কথা বলেছে। কেন বলেছে? সম্পর্কের জন্য সেটা বলেছে। এবং একইভাবে আজকে রাশিয়া বলুন বা আরো অন্যান্য দেশের কথাই বলুন, তারা কিন্তু ভারতবর্ষের কূটনীতিক বিষয়টাকে যথেষ্টভাবে কি বলবো যে তারা সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ভাবে সহযোগিতার আশ্বাস তারা দিয়েছে, সেটা আমরা দেখছি। সেই কারণে তড়িঘড়ির কোনো বিষয় নয়, নিশ্চিত তাদেরকেও একটা টাইম দেওয়া হয়েছে, তো যে পাকিস্তানিতে যাওয়ার একটা টাইমও দেওয়া হয়েছে, ভারত থেকে ফিরে যাবে তারা, তাদের একটা তো সময় দিতে হবে। ভারতবর্ষ কখনো হঠকারী কোনো সিদ্ধান্ত কোনো সময় নেয়নি, নেবেও না। আগামী দিনে নিশ্চিত দেখবেন যে এর একটা ব্যবস্থা হবে। এই তো দেখলেন কদিন ধরে, এই তো গত 2 দিন ধরে 9টা বাড়ি জঙ্গিদের ধূলিসাৎ করে দেওয়া হলো এবং চিরুনি তল্লাশি করা হয়েছে। পহেলগ্রামের যে ফরেস্টে ওই জঙ্গিরা এসেছিল, সেই ফরেস্টে একটা চিরুনি তল্লাশি শুরু হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অলরেডি শুরু হয়ে গেছে। এটা ভারত সরকার কিন্তু এটা করতে পেরেছে, সেনাবাহিনী এটা করতে পেরেছে। সেই জন্য অস্থিরতার কিছু নেই, ধৈর্য ধরুন, নিশ্চিত রূপে এর একটা সুফল আমরা নিশ্চিত পাবো এবং ভারতবর্ষ মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াবে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি। আমি এখানে সরাসরি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আপনারা কিন্তু পরন্তু করছেন কেন? সরাসরি বলুন, ভারত কাজ করছে সেটাই বলুন। রাহুল গান্ধীও বলছেন কেন্দ্র সরকারের পাশে রয়েছেন, আপনারাও বলছেন কেন্দ্র সরকারের পাশে রয়েছেন, কিন্তু এই কিন্তু পরন্তু কেন, এই সমীকরণ কেন? ওই যে আলী সাহেব কিন্তু পরন্তুর কথা বললো না, এবার তাহলে আমি বলি, আলী সাহেব তো এত কথা বললেন ভারতবর্ষের উন্নতির কথা, আলী সাহেবকে একটুখানি বলি। আলী সাহেব 45 বছরে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি, হাঙ্গার ইন্ডেক্সে আমরা 111তম দেশে রয়েছি আজকে। তার মানে আমরা কত উন্নত, একবার একটু ভেবে দেখুন। আমি বলতে চাইছিলাম না, আপনি যখন আমাকে বলাতে চাইলেন তখন আমি বললাম কিন্তু পরন্তুর কথা। আর একটা বলছেন এই যে রাফায়েল চুক্তি হয়েছে আজকে 26টা, এই রাফায়েল যখন 36টা রাফায়েল কেনা হলো, ইউপিএ সরকারের নামে চুক্তি কিন্তু হয়নি। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন কি? স্পষ্ট বলুন। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু কোনো রকম কোনো চুক্তি হয়নি। আমরা কথা বলেছিলাম, সে সময় কথা বলা হয়েছিল যে আমরা কিনবো, সেই সময় যেই দাম ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু খরচা করা হয় এই 36টা রাফায়েল কিনতে, এবং উইদাউট এনি টেন্ডার। অনিল আম্বানি এই ভারতবর্ষের সাথে যখন ডাসাল্ট এভিয়েশনের যখন চুক্তি হলো, এই অনিল আম্বানি উইদাউট এনি টেন্ডার তিনি কিন্তু এই টোটাল প্রসেসিং এর দায়িত্বটা পেলেন। এবং সেখানে আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে 2.5 লক্ষ কোটি টাকা ওভার মানি হয়েছে। সেই জন্য আমরা কিন্তু এই রাফেল কেলেঙ্কারি নিয়ে অনেক আওয়াজ তুলেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে এই যুদ্ধের পরিস্থিতিতে যখন দেশ সংকটে, আমি 1 মিনিট বলতে যাচ্ছি, আলিয়াও কিছু বলতে চাইছেন, আলিয়াও বলুন, আলিয়াও বলুন, সুস্মিতাদি আসছে, ক্রস চেক করতে চাইছে, প্লিজ আলিয়াও বলুন। 2018 সালে আর সম্মানীয় সুপ্রিম কোর্ট পরিষ্কার করে কেন্দ্রীয় সরকারকে তারা ক্লিন চিট দিয়েছে রাফালের বিষয়ে। আপনি কেন তারপরে বলছেন আমি বুঝতে পারছি না, যে সুপ্রিম কোর্ট যেখানে কেন্দ্রীয় সরকারকে ক্লিন চিট দিয়েছে রাফাল সংক্রান্ত বিষয়ে, যে এই জাতীয় কোনো দুর্নীতি হয়নি, আপনি আবার পুরনো কাসুন্ডি আজকে তুলে ধরছেন। শুনুন, আমি আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আইনকে, কারণ আইন আমাদের রিপাবলিক অফ ইন্ডিয়ার একটা স্তম্ভ, জুডিশিয়ারি আমাদের একটা স্তম্ভ, আইনকে আমি সম্মান জানাই। কিন্তু আবার আমরাই ভারতবর্ষের মানুষ দেখেছি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ির থেকে বান্ডিল আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, প্লিজ আপনারা না, বিষয়টা হচ্ছে আপনি ডাইভার্ট করবেন না। এবার বিষয়টা হচ্ছে এই যে আজকে যে এই সাবমেরিন ফাইটার কেনা হচ্ছে 26টা,
খুব ভালো কথা, ডাসাল্ট এভিয়েশনের সাথে যে চুক্তি হয়েছে সব ঠিক আছে। তার মধ্যে 26টার মধ্যে 22টা রাফায়েল এম কেনা হবে সিঙ্গেল সিটার, আর 4টে রাফায়েল ডি 2 সিটার কেনা হবে। এগুলো টোটালটাই মেরিনাইজড এয়ারক্রাফট, এবং সেই এয়ারক্রাফট গুলো যদি কেনা হয় আগামী দিনে আমাদের লড়াই করতে অনেক সুবিধা হবে। যদিও সেটা 2030-এর পরে, আফটার 2030, হ্যাঁ 30-এ আসছে, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যেন আমাদের আরো উজ্জ্বল হয়, আমরা সেটা দেখব। কিন্তু এখানে শুনুন, আজকে যে কথাগুলো বলছেন একটু বলতে চাই দাদা, সারা ভারতবর্ষটাকে তো আদানি আম্বানির হাতে বিক্রি করে দিলেন আপনারা। একবার তো ভেবে দেখুন, আজকে সমস্ত ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসিদের মতো লোকেরা সমস্ত টাকা নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে চলে গেল, তাদেরকে ধরতে পারছেন না। আর ছোট ছোট যারা লোন নিচ্ছে, ইএমআই দিচ্ছে, যারা সেই ইএমআই ফাঁকি দেওয়া হচ্ছে, তাদেরকে ব্যাংক করছে। আপনারা বলছেন বিজেপি সরকারের সঙ্গে উন্নতি, আপনারা বলেন উন্নয়নের কথা, আপনারা বলেন উন্নয়নের কথা, আপনারা উন্নয়নের কথা বলবেন না প্লিজ আলী সাহেব। এখন আমাদের দেশ সংকটের মুহূর্তে আমরা সবাই একসাথে লড়বো। উন্নয়ন সাইডে সরিয়ে দিন, সরিয়ে দিয়ে শুধু লড়ার কথা চিন্তা করুন, কিভাবে ভারতবর্ষ জিতবে। সুতরাং সেই কথাগুলো বলুন। আপনি যদি উন্নয়নের কথা বলেন, আপনাকে আমি এমন সব কথা পয়েন্ট বলতে থাকবো, আপনি কিন্তু তখন উত্তর দিতে পারবেন না। আপনি উন্নয়ন বলবেন, আপনার প্রধানমন্ত্রীকে বলুন মন কি বাত না বলে মানুষের মনের বাতটা শুনতে, মানুষের মন কি বাত শুনতে, নিজের মন কি বাত মানুষকে না শুনিয়ে একটু মানুষকে বলতে দিন, বলার সুযোগ দিন। এবার বিষয়টা হচ্ছে আইএনএস বিক্রমাদিত্য আজকে যে আমাদের কাছে আছে, সেটা আমরা এই সাবমেরিন গুলো পেলে আরো বেশি সুবিধা হবে আমাদের লড়াই করতে। এবং পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি বিগত 4 দিন ধরে এলওসিতে সিজফায়ার করছে, কালকে এবং আজকে কুপওয়ারে এবং পুঞ্চ ডিস্ট্রিক্টে যেইভাবে সিজফায়ারে তারা করছে, সিজফায়ার ভায়োলেট করছে। এখানে আমি সুস্মিতা একটু সংযোজন করব, অত্যন্ত আশঙ্কাজনক বিষয় একটি রয়েছে, তা হলো রাত হলেই এই বিষয়গুলো বাড়ছে। হ্যাঁ, সিজফায়ার ভায়োলেট করছে তারা, এই চুক্তি তারা মানছে না এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছে আজকে 4 দিন ধরে। আপনাকে বলছি তো, লাস্ট ডে রিপোর্ট হচ্ছে কুপওয়ার এবং পুঞ্চ ডিস্ট্রিক্টে করেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো সেই মোকাবিলাটা করতে হবে। আমরা নিজেরা ঝগড়া করব না মোকাবিলা করব, এই জায়গাটাকে তো মাথায় রাখতে হবে আলী সাহেবকে। আলী সাহেব বলছে আমি সুকৌশলে আপনি রাজনীতিটাও করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি বলছেন মোকাবিলাটাও করতে হবে, এটাই রাজনীতি। সুশীলাদি হাসছেন এবং তার সঙ্গে সঙ্গে বক্তব্যটাও রাখছেন, অত্যন্ত সুকৌশলে। সুশীলাদি ব্রেভো, কিন্তু এটাও আপনাদেরকে মানতে হবে, এটা ঠিক। সুশীলাদি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তুলে ধরেছেন, তা হলো সত্যি সিজফায়ারে যেভাবে একের পর এক চুক্তি ব্রেক করা হচ্ছে, শুধু সিজফায়ার কেন, আমি বলছি প্রত্যেকটি ক্ষেত্রে চুক্তি আলাদা করে দেখা হচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে আমি জানি না কেন এটা করা হচ্ছে, পাকিস্তান আদেও কি চায়। শুধু তাই নয়, আমি এখানে সরাসরি সুকান্তবাবুর কাছেই আসবো। সুকান্তবাবু, শুধুমাত্র ভারতের প্রেক্ষাপটে নয়, আমি একটু আফগানিস্তানের প্রেক্ষাপটে ভাবি, আমি একটু চায়নার প্রেক্ষাপটে ভাবি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভাবি, আমি সুদূরবর্তী আমেরিকার প্রেক্ষাপটে ভাবি। প্রত্যেকের দিক থেকে তাদের মধ্যেও যদি মৈত্রীর সম্পর্ক কিছুক্ষণের জন্য হয়ে থাকে, তারা পর্যন্ত বলে বসেন পাকিস্তানি কেন। প্রত্যেকটি টেরোরিজম অ্যাটাকের ক্ষেত্রে এই পাকিস্তানকে কেন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সামনে পাওয়া যাচ্ছে? দেখো, পাকিস্তান তো মানে এই টেরোরিজমের জন্মভূমি, এবং তুমি যদি ভেবে থাকো যে এই যে লস্কর-ই তৈবা, ইন্ডিয়া মুজাহিদিন, জৈশে আহমেদ, প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠী তাদের যে টেন্টাকলস সারা বিশ্বে কারা ছড়িয়েছে? পাকিস্তান। এবার পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা, আমি আবারও বলছি, যে ওদের কাছে কিন্তু ক্ষুধা নিবৃত্তি করাটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, জিডিপি গুরুত্বপূর্ণ বিষয় নয়। একটু আগে সুস্মিতাদি বলছিল যে ওদের মূলত কিন্তু এই যে কৃষিজ ফসলগুলো চাষ করে তার উপর নির্ভর করে কিন্তু জিডিপি হয়। এবার তার মধ্যেও তারা যখন এই ভুট্টো যখন বলছেন যে সিন্ধু নদের জল যদি বন্ধ করে দেওয়া হয় ভারতের মানুষের রক্ত বইবে, আর তার মানে কোথাও গিয়ে চিৎকার করছে। ওরা নিজেরাও জানে। দেখো, আজকে তুমি যদি টিআরএফকে দেখো, টিআরএফ তো পুরোই লস্কর-ই তৈবার একটা ব্রাঞ্চ অর্গানাইজেশন, এবং তারা যে 8 ঘন্টা ধরে ট্রেকিং করলো,
এবং যে মিলিটেন্ট যেভাবে একটা মিশন করে সেই মিশন কিন্তু তারা এমনি একদিনে পায়নি, এই ট্রেনিংটা কিন্তু পাকিস্তানে হচ্ছে। এবং পাকিস্তানের ট্রেনিং যখন করছে এবং তুমি দেখবে যে যেগুলো হচ্ছে তারা কিন্তু যখন প্রচার করছে প্রচুর জনগণের সামনে, সুতরাং পাকিস্তানের মানে প্রশাসন থেকে শুরু করে সরকার সরাসরি প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে সন্ত্রাসবাদকে তৈরি করছে, লালন পালন করছে। এবং এটাও তোমার মনে রাখতে হবে আমেরিকা কিন্তু লাদেনকে তৈরি করেছিল অঞ্জন, সেটা বুমেরাং হয়ে এসেছিল, ওটা অনেক পরে আমেরিকা বুঝতে পারে। কারণ তার আগে তুমি দেখবে আমেরিকার কোনো এরকম কোনো স্টেটমেন্ট নেই যে আমরা টেরোরিজমকে ভয় করি বা তখন ভারতবর্ষ সহ অনেক দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় বহুবার বলেছে, তারা কর্ণপাত করেনি। কিন্তু যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো তখন কিন্তু জর্জ ডব্লিউ বুশ বলছে যে উই আর অ্যাটাকড বাই দ্য টেরোরিস্ট, হাস্যকর। সুতরাং আমেরিকা কি করবে? দেখো আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আনপ্রেডিক্টেবল, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তাকে কিন্তু ভারতবর্ষ যতটা বিশ্বাস করছে আমি জানি না। দেখো আমার থেকে অনেক বেশি যারা নরেন্দ্র মোদীকে বিভিন্ন পরামর্শ দেন, তার ক্যাবিনেট মিনিস্টার্স রয়েছে, তারপরে তার ক্যাবিনেট রয়েছে, তার থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, কিন্তু আমি বলতে চাই এই সম্পর্কগুলো এমনভাবে হওয়া উচিত যেন অতটা বিশ্বাস রেখেও রাখা যাবে না। তো যেটা করছে ফ্রান্স থেকে কিনছে ভালো কথা, কিন্তু তুমি পাকিস্তানকে যদি চাও পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হবে না। পাকিস্তানকে কখনোই একদিনে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে কেউ পারবে না, এর টেন্টেকল সরিয়ে আছে। আমি এটাই বলছি যে একটি সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে হবে না, প্রয়োজন এমন কোনো একটা ব্যবস্থা যে দেখো আমি এটা আবারও বলছি, তুমি হয়তো আমাকে বলতে পারো যে আমরা সমালোচনা করছি, দেখো সমালোচনা তো আমাকে করতে হবে, কারণ তুমি কোথাও গিয়ে 8 ঘন্টা ট্রেকিং করছো, রেকি করছে, এই কেউ কিছু জানতেই পারছে না, এটাই আমি বলছি। তার মানে ইন্টেলিজেন্স ফেলার হবে এবং আমাদের ট্যাক্সের টাকায় আমরা ইন্টেলিজেন্সকে রাখবো, তারপর দে শুড বি অ্যানসারেবল টু পিপল অঞ্জন, সেটা তো হতে হবে গণতান্ত্রিক দেশে, এটা পাকিস্তান নয়। সুতরাং আমি পাকিস্তান আর ভারতবর্ষের যুদ্ধটা কিন্তু ওই ছোটবেলায় খেলনানি যুদ্ধ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে যে বালুচিস্তান, একটু আগে আমাদের কো-প্যানেলিস্টরাও বলছিলেন যে বালুচিস্তানও কিন্তু চাইছে কি যে বালুচিস্তান স্বাধীন হতে। তো বিএলএর অ্যাটাক সম্প্রতি যেটা হলো সরাসরি টেরোরিজম অ্যাক্টিভিটি তো সেখানেও হয়েছে, তাদের তো মূল এজেন্ডা একটাই যে বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করে দেওয়া, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়েও পাকিস্তান স্বয়ং নিজের দেশকে সামলে রাখতে পারছে না, প্রসঙ্গটা তো এটাও। দেখো একটা দেশ, যে দেশ আর্থিকভাবে পিছিয়ে পড়া, যাদের মানে জলকষ্টে, অন্য কিছু ছেড়ে দিলাম, জলকষ্টে সারা বিশ্বে 14 নম্বর স্থানে পাকিস্তান। আর মানে আবার ভারতের জায়গাও কিন্তু তুমি হিউম্যান ইন্ডেক্স যেটা আছে সেটাতেও কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, কিন্তু সুতরাং হাঙ্গার ইন্ডেক্স 111 রয়েছে। তো আমি সেটাই বলছি, ভারতের অর্থনীতিকে মজবুত করে হয়তো এই তোমার রাফায়েল আসবে 2031 সালে, সেটা সময় বলবে, কিন্তু তার আগে পাকিস্তানকে কিন্তু জবাবটা দিতে হবে। কারণ সুস্মিতা দি, আলী সাহেব, আমি প্রত্যেকে, অঞ্জন তুমিও চাও যেন একটা কড়া জবাব আসে, আমরা এগুলো দেখতে চাইছি না, আমরা চাইছি। আর রিসেন্টলি কিন্তু সরকারও বলে দিয়েছে যে এই ধরনের কোনো সিকিউরিটি বিষয়ে কোনো গণমাধ্যম কিছু বলতে পারবে না, ঠিক আছে, আমরা গণমাধ্যম বলবে না, কিন্তু কিছু একটা অ্যাটলিস্ট এই ইন্টেলিজেন্স ফেলার যে হচ্ছে বারবার, তার কিন্তু জবাব তাদের দিতে হবে এবং সংবাদ মাধ্যমের সামনে প্রধানমন্ত্রীকে কিন্তু আসতে হবে, যেটা কিন্তু আমরা আমাদের প্রধানমন্ত্রীকে খুব একটা দেখতে পাই না। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে আমরা রয়েছি, আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো সুস্মিতা দিকে। সুস্মিতা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। শুধু একটি প্রশ্ন সংযোজন সুস্মিতা দির কাছে, সেটা হচ্ছে সরাসরি যেটা বললেন সুকান্তবাবু, তা হলো প্রধানমন্ত্রীকে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অ্যান্সার দিতে হবে। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমার কথাটাকে রেশ টেনেই সুকান্তদা বললো। আমি প্রথমেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী নিজের মন কি বাত শোনায় কিন্তু কারোর মন কি বাত শোনে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওনার তো নিজে প্রেস বিবৃতি সেভাবে উনি করেন না, প্রেসের মুখোমুখি উনি হন না, ওনার প্রেসের মুখোমুখি হওয়ার দরকার। আজকে মণিপুর দীর্ঘদিন ধরে জ্বলবার পরও তিনি কোনো বক্তব্য রাখেননি। যখন সে তাই নিয়ে সারা ভারতবর্ষে যখন শোরগোল পড়ে গেল, তখন তিনি সংসদের বাইরে এসে
ঠিক 30 সেকেন্ডের জন্য মণিপুর নিয়ে বলেছিলেন। আজ পর্যন্ত সেই মণিপুর কিন্তু জ্বলছে, সেই মণিপুরের সমস্যার সমাধান হয়নি। তিনি নিজের দেশের মধ্যে দেশের সমস্যার সমাধান করতে পারছেন না, তিনি বৈদেশিক সমস্যা কতটা সমাধান করতে পারবেন সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে থাকে। তবে একটা কথা বলবো, সবাই সাথে থাকবে, সবার সহায়তায় নিশ্চয়ই উনি পারবেন, কারণ উনি প্রধানমন্ত্রী, ওনাকে তো পারতেই হবে, কারণ না হলে আমরা এটাকে ওভারকাম করবো কি করে? আমাদের এই ওভারকাম all the great difficulties can be overcome if there will be sufficient determination. তাই সুতরাং আমার মনে হয় প্রচেষ্টায় সবকিছু সম্ভব। একেবারে। আমি এখানে আলিয়াবুর কাছে যাবো। আলিয়াবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি সময় মতন আমাদের দেশের বা জাতির উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। আমার ভারতবর্ষ চলে ক্যাবিনেট তার সিদ্ধান্তের উপরে এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের উপরে এবং ভারতবর্ষের পার্লামেন্টের সিদ্ধান্তের উপরে। সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলবে, এরকম পরিস্থিতি জাতির উদ্দেশ্যে যখন প্রয়োজন হবে তখন তিনি বলবেন। এবং ভারতবর্ষে যত সাফল্য এসছে মাননীয় নরেন্দ্র মোদীর তার চিন্তাধারার মধ্য দিয়ে, তার উন্নয়নের মধ্য দিয়ে ভারতবর্ষে এখন প্রভূত পরিমাণ উন্নতি হয়েছে, উন্নয়ন হচ্ছে। উদ্ভট পরিস্থিতি যা তৈরি হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে, জঙ্গিবাদকে কেন্দ্র করে, নিশ্চয়ই ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করবে। তার যথেষ্ট ডেভেলপমেন্ট হচ্ছে, কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বহুত মানে অনেক কিছু প্রোগ্রেস আমরা করতে পেরেছি। আশা করি সঠিক সময়ের মধ্যে আমরা পাকিস্তানকে যোগ্য জবাব আমরা দিতে পারবো। জঙ্গিবাদ নির্মূল করবার জন্য প্রয়োজনীয় যে অ্যাকশন প্ল্যান নিশ্চয়ই আমরা কার্যকরী করতে পারবো। এটা দেশবাসীর কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার বক্তব্যের মধ্য দিয়ে রাখবেন। সময় আমি একেবারে অন্তিম নোটে রয়েছে, আমি সুকান্ত বাবুর কাছে আসবো। সুকান্ত বাবু, যেটা আদিবাবু বলতে চাইলেন এবং সুস্মিতা দিদি যেটা বলতে চাইলেন, আমি যদি একেবারে কনক্লুশনে আসি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই সে কথা বলবেন জনতার উদ্দেশ্যে, আমজনতার উদ্দেশ্যে, কিন্তু সেটা মন কি বাতে। আবারও সেই সুস্মিতা দিদির কথা প্রসঙ্গে আনতে হবে যে তিনি প্রেসের সামনে কোনোদিনও আসতে চাইবেন না। অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নে এত সমস্যা কেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, যে যত বড় রাষ্ট্রনেতাদের আমরা দেখি, তারা যেরকম বাগ্মী হয়, তার সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কিন্তু তাদেরকে আসতে হয়। এবং বারবার আমরা যদি সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাই তাহলে কিন্তু এই মন কি বাত, দেখো মন কি বাতের জনপ্রিয়তা প্রথম দিকে প্রচুর ছিল, তারপর কিন্তু এটাও আমি সুস্মিতাদির সঙ্গে একমত যে এই জনপ্রিয়তা কিন্তু তলানিতে পৌঁছেছে এই কারণে যে ওনার কথা শুনতে অবশ্যই আমরা আসবো, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আমরা বলতে পারি না যে নরেন্দ্র মোদী যেটা প্রয়োজন, যখন এখন রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্র রয়েছে, সব কিছু রয়েছে, সেখানে তো তাকে বলতে হয়। আজকে কিন্তু একটা জিনিস আমি অঞ্জন অ্যাড করতে চাই, তবে ন্যাশনাল কনফারেন্সের অমর আবদুল্লাহ তিনি কিন্তু এই সিন্ধু চুক্তিকে বারবার প্রত্যাখ্যান করেছেন এবং এটা কিন্তু তিনি কিন্তু বারবার বলছেন তাদের জলবিদ্যুৎ প্রকল্প, জলসেচের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। এই কথাগুলো কিন্তু বন্ধ করতে হবে। এই যে মানে ন্যাশনাল কনফারেন্স সহ মেহবুবা মুফতি যারা শুধুমাত্র বলে যে টেরোরিস্টদের ধ্বংস করতে হবে, খতম করতে হবে, কিন্তু তারাই কিন্তু বিভিন্ন উস্কানি দিয়ে থাকে। এই জায়গাগুলো কিন্তু দেখার বিষয়। এই অমর আবদুল্লাহ একসময় আর্টিকেল 370-ও বিরোধিতা করেছিলেন এবং এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আমরা তার গুণাগুণ কিংবা দোষ বৈশিষ্ট্য যাই বলুন না কেন সামনে দেখতে পাচ্ছি। দেখুন, মতের অমিল থাকবে, কিন্তু প্রসঙ্গক্রমে এটা বলতে হবে জনতা কি চাইছে সেটাই সবচেয়ে বড় কথা। আর ঠিক এ জায়গায় একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। রাফাইল মেরিন ফাইটার জেটের বৈশিষ্ট্যটা আপনাদের সামনে একটু রাখবো। দেখুন উচ্চতা 5.34 মিটার। আমি বলবো এমসিআরকে একটু লোয়ার থার্ড সরিয়ে দেওয়ার জন্য। যে ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, রাফাইল মেরিন ফাইটার জেটের বৈশিষ্ট্য প্রশস্ত 10.80 মিটার। আপনাদের সামনে ইতিমধ্যেই রাখছি রাফাইল মেরিন ফাইটার জেটের বৈশিষ্ট্য, সরাসরি কিভাবে শত্রুকে অ্যাটাক করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তার পরিসীমা 3700 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাফাইল মেরিন ফাইটার জেটের বৈশিষ্ট্য। পাইলট থাকবে 2 জন, গতি থাকবে 2200 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 50,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠবে। বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই মেরিন ফাইটার জেট। পারমাণবিক আক্রমণ এবং জাহাজ বিধ্বংসী হামলা চালাতে পারে। এখানে আজ আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা এবং উন্নত রাডার প্রযুক্তি রয়েছে। খুব ছোট জায়গায় অবতরণ করতে পারে। রাফালে মেরিন বিদ্যমান রাফালে যুদ্ধ বিমানের তুলনায় অনেক উন্নত। শক্তিশালী ফ্রেম, ল্যান্ডিং গিয়ার এবং টেইল হুকের মতো খুচরো যন্ত্রাংশও রয়েছে।
10 ঘন্টা পর্যন্ত ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। 9 টন পর্যন্ত অস্ত্র বহন করতে সক্ষম এই ফাইটার জেট। পাইলটের হেলমেটের ওপরে একটি ডিসপ্লে রয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী প্রসেস, যেখানে রাফাইল মেরিন ফাইটার জেটের বৈশিষ্ট্য আপনাদের সামনে ইতিমধ্যেই রাখলাম। আপনারা বুঝতেই পারছেন এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি, যদিও বা 2031 সালের পর থেকে এখানে সফলভাবে ভারত এটাকে ব্যবহার করতে পারে তাদের নিজস্ব খাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2031 আবারও সেই বিজেপির বা কেন্দ্র সরকারের ভবিষ্যৎমুখী প্রকল্প বা ভবিষ্যৎমুখী পরিকল্পনা, কিন্তু বর্তমান আবারও সেই প্রশ্নের মুখে থাকলো কে? একেবারে এই কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ রাইট টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখতে হবে রাইট টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। শব্দের তীরে জব্দ হবে এসো। নমস্কার।